বাংলাদেশে কিন্তু পাবলিক সেক্টরে যে এমপ্লয়মেন্ট, আমরা যদি 80-র দশকের কথা চিন্তা করি, কয়টা টেলিভিশন স্টেশন ছিল? কোনো বেসরকারি টেলিভিশন ছিলই না, তো এমপ্লয়মেন্ট ছিল না। আপনিও তো সরকারি চাকরি ছেড়ে এখানে চলে আসছেন, কেন আসছেন? বিকজ আপনি যে বেতন পেতেন সেই বেতনে আপনি মনে করেছেন যে ওই বেতনে আপনি আপনার সংসারকে ডিফেন্ড করতে পারবেন না, সুতরাং ভালো বেতনে আপনি চাকরি করতে এসেছেন। এইরকম সুযোগ তার সবার থাকে না। টেকনিক্যাল কিছু জায়গা আছে যেখানে কমিউনিকেশনের ছাত্র হলে তার জন্য একটা সুবিধা আছে। জনাব আবুল মোর্শেদ খান, আমি একটা বিরতি নিচ্ছি, বিরতি পর ফিরে এসে আমি একটু জনাব শ্যামল সরকার আপনার দ্বারস্থ হব একটি বিষয় বলার জন্য। সরকারি বেতনটা কিন্তু আসলে আমরা মুদ্রাস্ফীতির সাথে যদি তুলনা করে দেখি ধীরে ধীরে কমানো হয়েছে। যখন মানে আমি যদি দেখি যে 50 বা 60-এর দশকে যেখানে 7 ভরি স্বর্ণের দাম সমান বেতন পাওয়া যেত, সেটি কমাতে 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 আসলে 250 গ্রাম বা 4 ভাগের 1 ভাগ স্বর্ণের দামে এটি এসে ঠেকেছে। এটি কেন হলো বা কেন হতে হলো সেটি যদি একটু আলোকপাত করেন। শহীদ যে কথাটা বললাম, আমি জাস্ট হাফ এ মিনিটের মধ্যে একটু অ্যাড করতে চাই সেটাতে। শহীদ বলেছে যে ওই যে নিম্ন পর্যায়ের যাদের কথা উল্লেখ করেছে, সত্যি কথা বলতে গেলে পরে 8,200 টাকা যেটা রাখা হয়েছে, শহীদের কাছেও প্রশ্ন, সকলের কাছে প্রশ্ন, এটা বাড়িয়ে যদি আমরা 12,000 বা 14,000 নিম্নতম একদম পর্যায়ের আর কি এদের জন্য যদি করি, আর তার জন্য যদি উপর দিকে কিছু কাটছাট করে কমাতে হয়, তাহলে কি তুমি আপত্তি জানাবে? না স্যার, আমি সব সময় এটা সমর্থন করতে হবে, কারণ মিনিমাম বেতন নির্ধারণ করতে হবে, সবচেয়ে কম বেতন সেটা 8,200 হতে পারে, এটা হতে পারে না। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি অতিথিদের কাছে। কিন্তু ফিরলাম আজকের বাংলাদেশে। আমরা বিরতির আগে জনসংযোগে আপনাকে জানতেছিলাম যে আসলে টাকার মূল্যে বেতনটা ধীরে ধীরে কমানো হয়েছে, এইটা কেন করা হয়েছে? আসলে এটা এই নীতি কেন নেওয়া হলো? আমি তার আগে যে অনুমতি নিয়ে যে প্রসঙ্গ নিয়ে বিরতির আগে কথা হচ্ছিল যে সর্বনিম্ন বেতনটা, এটা যৌক্তিকতা নিয়ে, এই প্রসঙ্গে আমি একটু বলে নিতে চাই যে এটা আমার একটু দ্বিমত আছে যে সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে আমার মনে হয় যে এটাই স্বাভাবিক এবং এটা আইডিয়াল। কারণ হলো যে বিশেষ করে ইন্ডিয়া, ইংল্যান্ড, আমি যতদূর জানি, আমি শুনেছি যতদূর, সেখানে স্কিল আনস্কিল্ডের বেতন কিন্তু এরকম ডিফারেন্স করে ফেলা হয়। আপনি একটি এসএসসি পাস করা একজন মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তার পেছনে তার ইকোনমিক ইয়েটা কত, আপনার ব্যয়টা কত, সেটা একটা মূল্যায়নের ব্যাপার থাকে। আবার একজন মানুষ যে নাকি মাস্টার শিক্ষা জীবনের সর্বোচ্চ স্তর পার করে এসছে, তার পিছনের যে ব্যয়, সামাজিক ব্যয়, তার পরিবারের ব্যয় এবং রাষ্ট্রের ব্যয় এক হওয়ার কোনো কারণ নেই, এবং তার সার্ভিস আর ওই আনস্কিল্ড পার্সনের সার্ভিস এক হবে না। সুতরাং সার্ভিসের যে কারণে এবার আপনি যদি দেখে থাকেন, এবার দেখবেন পে কমিশনের একটা সুন্দর সুপারিশ আছে যে ওই যে আপনার সচিবদের কিছু টাকা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে যে মন্তব্যটি করা হয়েছে, খুব যথার্থ মন্তব্য, আমার কাছে খুব ভালো লেগেছে কথাটি। সেটি হচ্ছে যে তারা কিছু অনুসন্ধানমূলক কাজ, তারা কিছু গবেষণালব্ধ কাজ করে থাকেন, যেটা প্ল্যানিং এর সাথে যুক্ত, নীতি প্রণয়নের সাথে যুক্ত, সুতরাং তাদের জন্য এই টাকাটি প্রাপ্য, এরকম একটি শব্দ ব্যবহার করা হয়েছে। এটা খুবই, আমি মনে করি যে যুগবুঝি এটা অনেক আগে থেকে করা উচিত ছিল। তো সুতরাং সেই বিবেচনা থেকেও যদি আমরা চিন্তা করে থাকি, হয়তো কতটা কম করা উচিত সেটা নিয়ে বিতর্ক হতে পারে, তবে কম অবশ্যই থাকা উচিত। এটা এক করে বা একেবারেই একটা তুলনামূলক চিত্র এর সাথে তার করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর দ্বিতীয়টি যেটি বলছেন সেটা যে একেবারেই টাকার মূল্যায়নের সাথে সাথে সরকারি চাকুরিদের বেতন কেন কমানো হয়েছে, ঠিক ওইভাবে ব্যাপারটিকে আমি দেখতে চাই না। তবে আমি ব্যাপারটাকে আপনার সাথে একটি জায়গায় আমি একমত পোষণ করব, এইভাবে যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে, বিশেষ করে 1975-এর 15ই আগস্টের পর থেকে, আমি যদি মোটামুটি ভুল না করি, তাহলে বলতে পারি যে বেসামরিক আমলাতন্ত্রকে ধ্বংস করার কিন্তু একটা সুপরিকল্পিত তৎপরতা অন্তত আমার চোখে 27 বছরে আমি দেখেছি, যে কিভাবে এই বেসামরিক আমলাতন্ত্রটাকে দুর্বল করে ফেলা যায়, কিভাবে এখান থেকে মেধাবীদেরকে বিদায় করা যায়। তা নানা রকমের, যেমন আপনি ধরেন যে শুধু যে বেতনের দিক থেকে তা কিন্তু নয়, যেটা যারা মুফাজ্জল করিম সাহেব একটু বলার চেষ্টা করেছেন, আমি সেটা খুব খোলামেলা বলতে চাই যে 90 দশকের পরে এসে যেটা আরো প্রকট হয়েছে, যে সেটি হচ্ছে যে কিভাবে মেধাবীদেরকে নানা রাজনৈতিক আবরণে দমিয়ে রাখা যায়, কিভাবে তাদেরকে কষ্ট দেওয়া যায়, কিভাবে মেধাবীদেরকে সিভিল সার্ভিস থেকে দূরে রাখা যায়, তার সমস্ত কৌশল কিন্তু হয়েছে। এই যে বেতন কমিয়ে রাখা, তারও একটি কৌশল বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং মনে করি। তবে কমিয়ে রাখা হয়েছে কিনা সে নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা তথ্য দেওয়া খুব মুশকিল। তবে যেটি পরিবেশ পরিস্থিতি যা বলে তাতে একথা কিন্তু ধারণা করা যায়, এবং আপনি যেটা বলছেন সে কথার সাথে একমত হওয়াই উচিত যে নিঃসন্দেহে এটা কমিয়েই রাখা হয়েছে। জনাব আবুল মোর্শেদ খান, আপনার বক্তব্য শুনবো, সেখানে আমি একটু যোগ করতে চাই আপনাদের অনুমতি চেয়ে। আমি যে অল্প কিছুদিন সরকারি চাকরি করেছি, যেটা আপনি
উল্লেখ করেছিলেন সেখানে কিন্তু আমি জানতাম যে আমাকে এই কম টাকা বেতন দেওয়া হবে, আমি সেটা এগ্রি করেই সেখানে গিয়েছিলাম। কিন্তু যেটি মোফাজ্জল করিম সাহেব শুরু করেছিলেন যে এই চাকরিতে যশ প্রতিপত্তি খ্যাতি বা যেটিকে আপনি বললেন যে দায়িত্ব, সেই ক্ষেত্রে আমি দেখেছি যে সেগুলিও আস্তে আস্তে আসলে অনেক কমে গেছে। অ্যাটলিস্ট আমি যতটা শুনেছিলাম ততটা সেখানে গিয়ে পাইনি। জনাব শহীদ খান, আপনি যদি মন্তব্য করতেন। সময়ের প্রেক্ষাপটে তো অনেক যশ প্রতিপত্তি ক্ষমতা এগুলো তো কমবেই, কারণ আমরা আস্তে আস্তে সিভিলাইজ হচ্ছি। যে আমরা একসময় ধরেন ঔপনিবেশিক শাসন আমলে চাকরি করেছি বা ব্রিটিশ শাসন আমলে, তখন একজন ডেপুটি কমিশনার বা এসডিও সাহেবের যে হুঙ্কার ছিল বা তার হাতে যে ক্ষমতা ছিল বা তিনি যে সেবাটা দিতেন সেটা তো সরাসরি জনগণকে দিতেন না, তিনি ঔপনিবেশিক শাসক গোষ্ঠীকে দিতেন। এখন সেবার একটা বড় অংশ অবশ্য যারা রাজনৈতিক শীর্ষ ব্যক্তিত্ব আছেন তাদের প্রটোকলে ব্যয় করতে হয়। আমাকে এমপি সাহেবদের স্ত্রীর বা এমপি সাহেবের প্রটোকল অনেকবারই করতে হয়েছে 13-14 বছর আগে। আমরা আলোচনা করতে পারি যে আপনি যদি বলেন কেন আপনাকে খুব জনসেবামূলক কাজ, কেন আপনাকে এমপি সাহেবের স্ত্রীর প্রটোকল করানো হয়েছে, এটা একটা প্রশ্ন। 2 নম্বর হলো যে করিয়েছে তার সাথে কথা বলতে হবে যে সে কোন অথরিটিতে আপনাকে এমপি সাহেবের স্ত্রীর প্রটোকল করিয়েছে। এটা খুবই ঘোরতর অন্যায় হয়েছে। এমপি সাহেবের স্ত্রীর প্রটোকল করার কোনো প্রয়োজন আপনার ছিল না এবং এটা আপনার দায়িত্ব ছিল না। আর যাই হোক, আপনি তো একটা কথা শহীদ যেটা বলেছে যে সেই ঔপনিবেশিক আমল বা ব্রিটিশ আমল ইত্যাদিতে এসডিও সাহেব বা ডিসি সাহেব এদের হুঙ্কার বা এদের এই দাবরোয়াব হেনতেনের কথা, আমি একটু খালি প্রশ্ন করতে চাই, তখন কি শুধু দাবরোয়ার শুধু হুঙ্কারই ছিল? এদের দ্বারা সমাজের কোনো কাজ হয় নাই, কোনো উপকার আসে নাই? এরা কি সমাজে উন্নয়নমূলক কোনো অবদান রাখে নাই উন্নয়নমূলক কাজের মধ্যে? এদের জন্য ওয়েট এ মিনিট, এদের জন্য কি বাংলাদেশের অনেক স্কুল কলেজ ইত্যাদি প্রতিষ্ঠিত হয় নাই, অনেক রাস্তাঘাট নির্মিত হয় নাই? তাহলে সাধারণভাবে বলা উচিত, আমি জেনারেলাইজ করছি না, মানে তখনকার যে ক্ষমতা প্রতিপত্তির কথা বলছি, যে আমরা এখন যে ক্ষমতা প্রতিপত্তির গল্প শুনি তার কিছুই অবশিষ্ট নাই, যেটা উনি ফিল করেছে স্যার। আসলে তো নাই তখনকার। কেন নাই? নাই তুমি বলছো যে এটা সময়ের বিবর্তনে এটা হয়। সময়ের বিবর্তনে বড় কথা হচ্ছে গিয়ে এখন আস্তে আস্তে লিডারশিপটা বা ক্ষমতার কেন্দ্রটা এটা এখন আমলাতন্ত্র থেকে আস্তে আস্তে, এটা শুভ লক্ষণ বটে, এটা চলে এসছে এখন জনপ্রতিনিধিদের কাছে, শুভ লক্ষণ রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু এইটা এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মতো চলছে, যে জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এখন হঠাৎ করে ক্ষমতা ইত্যাদি পেয়ে এটার অপব্যবহার করছেন। তুমি বলছো যে ঠিক আছে, যারা তাদের ওই যে কি বলে ইয়েদের ওই ম্যাজিস্ট্রেট সাহেবকে আর ইউএনও সাহেবকে দিয়ে স্ত্রীর সেবা নিচ্ছেন বা হেন করছেন, তুমি যেটা বললে আর কি, এটা একটা মানে ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। একটা কথা যোগ করা যায় কিনা, যে আগে যখন আপনারা সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন সেই সময়ে কিন্তু আমরা শুনি নাই যে কোনো একটি বিশেষ জায়গা থেকে বিশাল একটা তালিকা সিভিল সার্ভিস কমিশনে নিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে, তারাই পরবর্তীকালে এখানে এসেছে। আপনি আসল কথাটা, এগুলো কিন্তু যে কথাটা আমি গোড়াতে বলেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দলীয়করণ এবং দুর্নীতি এবং এই যে নিয়োগ পদোন্নতি ইত্যাদি সবখানের মধ্যে যেখানে একেবারে ছানাবাড়া অবস্থা, সেইখানে আজকে এত বড় যে একটা দেওয়া হলো, উপহার দেওয়া হলো, এটা ভালো। তবে আমি আশা করব যে আমার অনুজ প্রতিম সহকর্মীরা, না ঠিক আছে, নিষ্ঠুরতা কিছু না, যে অবশ্যই আপনি কি বলতে চান, 40,000 থেকে যদি 88,000 বেতন চলে যায়, এটা কি উপহারের মতো সুপারিশ হবে? সুপারিশ সেটা কমাইয়া কত করবে? 70,000 নিয়ে আসবে। আমি আজকে থেকে 15 বছর আগে আমি রিটায়ার করেছি, 15 বছর আছে। কত পেতাম শেষ বেতন সচিব হিসাবে? 15,000। এখন একজন পিয়ন যখন রিটায়ার করবে সে 15 থেকে বেশি পাবে। তো সেটা কোনো কথা না, কথা হচ্ছে যে সময়ের প্রেক্ষাপটে তখনকার যে ডাল চালের যা দামটা আপনি একটু আগে বলেছেন যে আপনার যে টাকা সেই টাকা 40 মণ চাল কিনতে পারতেন। আমার বলার উদ্দেশ্যটা হলো যে ঠিক আছে, যে টাকাটা দেওয়া হচ্ছে এটা ট্যাক্স পেয়ারের পয়সা, এটা ওই কৃষকের পয়সা, ওইটা ওই গার্মেন্টস শ্রমিকের শ্রমের পয়সা, এটা বিদেশ থেকে প্রবাসী যে পাঠাচ্ছে তার পয়সা। এটা একটু আমার সহকর্মীদের কাছে আমার বিনীত আবেদন যে পাও, আরো বেশি পাও, দোয়া করি আরো বেশি পাও, কিন্তু এটার মর্যাদা দাও।
এটার বিনিময়ে যে সার্ভিসটা এদেরকে দেওয়া হচ্ছে না। সেই সার্ভিসটা কি তারা পাচ্ছে? না, আমার প্রশ্ন তো এই জায়গায় ছিল যে বিনিময়ে যে সার্ভিসটা দেওয়ার কথা ছিল সেই সার্ভিসটা কি আসলে আমরা এখন থেকেই পাচ্ছি না, না আসলে অনেক আগে থেকেই পাচ্ছিলাম আস্তে না? আস্তে 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 মানে আস্তে আস্তে খালি খারাপের দিকে যেতে যেতে এখন গিয়ে একটা চরম পর্যায়ে না, আমি একেবারেই দ্বিমত পোষণ করব যে মানে একেবারে খারাপের চরম পর্যায়ে গেছে বা খারাপ পর্যায়ে গেছে। স্যার উন্নয়নের কতগুলা জিনিস লক্ষ্য করতে হবে। আমি মনে করি স্যার তাহলে আমরা বাংলাদেশের একটু আগের দিকে চলে যাই স্যার। আপনি যখন 60s কথা আমরা চিন্তা করি, 1960 সালে আপনি তখন চাকরিতে ছিলেন, আমি তখন ছাত্র ছিলাম, এবং আমরা দেখেছি গ্রামে যদি আমরা 71 মুক্তিযুদ্ধের কথা চিন্তা করি স্যার, তখন গ্রামে আমরা কি দেখেছি, কয়টা লোকের পায়ে স্যান্ডেল ছিল, কয়টা মানুষ পুরা পোশাক পরতো, জীবনযাত্রার মানে অনেক উন্নতি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই জীবনযাত্রার মানটা যেভাবে সারা দেশের উন্নতি হয়েছে, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আমি খালিদের সাথে একমত, সেখানে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এটা গায়ে দিচ্ছে, এই যে কোট গায়ে দিচ্ছে, এই যে শাড়ি পরতেছে, সরকারি কর্মচারীদের অবদানের জন্য নয়। এটা অবদান যদি থাকে তাহলে ওই কৃষক বেটার